অনেক অনেক ধন্যবাদ। যারা উপস্থিত আছেন এখানে আলোচক তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। সঞ্চালক আপনাকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ করবার জন্য। আহ মৌলবাদ এবং সন্ত্রাস বলতে আহ, এটার ব্যাপকতা তো আহ, অনেক বেশি। মৌলবাদ বলতে এই মুহূর্তে আসলে যে জিনিসটা প্রচলিত হয়ে গেছে আমরা মনে করি সেটা ধর্মীয় মৌলবাদ, হুইচ ইজ নট কারেক্ট। আমার আন্ডারস্ট্যান্ডিং মৌলবাদ আসলে বিভিন্ন একটা ফরম্যাটে আছে। মৌলবাদ হচ্ছে কোনো কিছুকে গোড়া গোড়া তত্ত্ব, ফান্ডামেন্টালিজম, নিজের পুরো অবস্থানটাকে শক্তিশালী করে সেটার উপরে এক ধরনের মতবাদ প্রতিষ্ঠা করা। সেটা যাই হোক না কেন, বাংলাদেশের ক্ষেত্রে সমস্যার কথা বলতে আসলে এটা খুবই প্রচলিত অর্থে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদ এবং উগ্রপন্থা। বাংলাদেশ গত 2 দশক, আমি বলবো যে এটা দীর্ঘ সময় ধরে ধর্মীয় মৌলবাদ তো এক ধরনের বিস্ফোরণের মতো বাংলাদেশে আছে। এবং বিশেষ করে সাম্প্রতিক সময় আমরা যে টেন্ডেন্সিটা দেখেছি সেটা হচ্ছে যে গণজাগরণ মঞ্চেও যখন বাংলাদেশে 71-এর যুদ্ধাপরাধী পরাজিত শক্তিদের বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে, ঠিক সেই সময়ই আমরা হেফাজত ইসলামী নামে একটি উগ্র ইসলামী নামধারী একটা সংগঠনকে আমরা দেখেছি যে তাদের মধ্য থেকে ইসলামী মৌলবাদকে এক ধরনের এমন ভাবে তারা বিকাশ পর্যায়ে গেছে, এমন ভাবে বিকশিত হয়েছে, আহ, সেটা অভাবনীয় ছিল। এছাড়াও আমরা দেখেছি যে লেখালেখি যারা করেছে, যারা মুক্তমনা ছিলেন, মুক্তমনা প্রকাশক ছিলেন, তাদেরকে কিভাবে খুন করা হয়েছে এই ধর্মের নামে। এবং এটা ছাড়াও আপনার আমি তো 90s এর কথা বলতেই পারি, যে সেই সময় আমরা বাবরি মসজিদ কেন্দ্রিক আমরা যে ঘটনা প্রবাহ বাংলাদেশে দেখেছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার সাথে সম্পৃক্ত কতটুকু করা যাবে। আমি খুব সাম্প্রতিক সময়ে একটা বই রিভিউ করছিলাম। সেই রিভিউ করবার সময় আমি দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, যারা হত্যা করেছে তারা মূলত এই দেশে একটা ইসলামিক রেভলিউশন করতে চেয়েছে। এবং এইটা বিভিন্ন সূত্র এবং বিভিন্ন আপনার রেফারেন্সে এটা সমর্থন করে। সুতরাং এইটাও এক ধরনের মৌলবাদ। আমি বলবো এটা একটা মৌলবাদের পর্যায়ে পড়ে। সুতরাং এই মৌলবাদের সংকট বাংলাদেশে যেই ফরম্যাটে এসছে সেটা হচ্ছে ধর্ম, এবং ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশে উগ্রপন্থা বরাবরই বিরাজ করেছে। এটাও আসলে বলে রাখা ভালো যে বাংলাদেশে যারা তরিকাপন্থী আছে, আলেম একটু সুফিপন্থী আছেন, আমি আসলে তাদেরকে নানানভাবে একটু সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে বাংলাদেশে এই অংশটি আসলে মূলত এই উগ্রবাদের জায়গাটাতে ব্যালেন্স করেছে। কারণ এই অংশটি বাংলাদেশে বরাবরই শান্তির বাণী ছড়িয়েছে, বরাবরই বাংলাদেশে ইসলামের মূল মর্মকথাগুলো বাংলাদেশে ছড়িয়েছে। ফলে উগ্রবাদ এই সেক্টরটাতে, পার্টিকুলারলি এই তরিকাপন্থী জায়গাটাতে স্থান পায়নি। আমরা মূলত দেখেছি যে হেফাজতের যে আপনার যে ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার এটাকে বলবো হচ্ছে যে মাদ্রাসা ভিত্তিক যেই কেন্দ্রগুলো আছে, এটা হচ্ছে যারা হেফাজত ইসলাম কেন্দ্রীভূত, এই জায়গাগুলোতে আমরা মৌলবাদের উত্থান দেখেছি। আমরা হিজবুত তাহরীর ক্ষেত্রে দেখেছি, আফগানিস্তান যুদ্ধের পরে দেখেছি। এই হচ্ছে আমাদের সংকট। তো এখন আপনাকে এটা যদি রিলেট করা যায় সেটা হচ্ছে আপনি 2004-2005 এর কথাই ধরেন। সেই সময় আপনার বাংলা ভাই বলেন আব্দুর রহমান, সেখানে বাংলাদেশে এক ধরনের ইসলামী শাসন কায়েম করতে চেয়েছে। বাংলাদেশে ইসলামী যে শরিয়া সেটা কায়েম করতে চেয়েছে। দেখেন, বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করা বা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবার যে ব্যাপার আছে সেটা নিয়ে আমার বরাবরই দ্বিমত আছে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত, বাংলাদেশের আহ, প্রায় প্রায় মানে মানে কোন ধরনের সমর্থিত সূত্র আমি বলছি না, কথ্যভাবে বলা হয়ে থাকে যে 92 থেকে 95% মুসলমান। তো বাংলাদেশে যখন এই লেভেলের মুসলমান, সুতরাং ইসলাম এখানে প্রতিষ্ঠিত। কিন্তু ইসলামিক আইন কায়েম করবার যে আহ, রাজনীতিবিদদের যারা ইসলামী আন্দোলন করেন, সেটার সাথে আমি কখনো দ্বিমত পোষণ করি না। সেটা তারা করতে পারেন, তারা যদি জনতার ম্যান্ডেট নিয়ে আসতে পারেন, ওয়াই নট। কিন্তু যারা বিপ্লবের নামে রক্তপাত, খুন খারাপি, হত্যা, এগুলোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে এই ধর্মভিত্তিক শাসনকে আসলে পরিচালিত করবার খায়েশ তারা পোষণ করে, আমরা আসলে সেটার বিপক্ষে সবসময় অবস্থান করি। এছাড়া জঙ্গিবাদ, আপনার দেশীয় জঙ্গিবাদের সাথে আন্তর্জাতিক জঙ্গিবাদ যুক্ত হয়েছে। আমরা দেখেছি আপনার হলি আর্টিজান অ্যাটাক থেকে শুরু করে সেই সময় আইএস এর বাংলাদেশের যে উত্থান, নানাবিধ আমরা দেখেছি। সুতরাং এটা বাংলাদেশের উপরে এক ধরনের সংকট। আর এটার উপরে বিস্ফোরণের মতো হয়েছে যে মাঝে মধ্যে ধর্মকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটে।
এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। যেমন সাম্প্রতিক সময়ে বিজেপির নেত্রী নূপুর শর্মা বা নেতা বা মুখপাত্র যাই বলি না কেন, আপনার আম, আহ, জিন- আহ, ওনার নাম কি, নবীন জিন্দাল। নবীন জিন্দাল তাদের বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে। এর আগে গত মার্চে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে এই হেফাজত ইসলামের সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র এখানে পরিণত করতে চেয়েছে। যদিও সরকার এগুলোকে শক্ত হাতে দমন করেছে, এবং ভারতের এই সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে এখন এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি নিশ্চিত আহ আহ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের যে কোনো ধরনের অপকর্মকে ঠেকিয়ে দিবে, এবং বাংলাদেশ যে সেকুলার কান্ট্রি হিসেবে, যে ধর্ম নিরপেক্ষ যে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ বা বিকশিত হয়েছে, সেটা সমুন্নত থাকবে। অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য সমাপ্ত করার জন্য। আমরা চলে যাব ডক্টর প্রফেসর মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি যদি এই বিষয়ে বলেন। ধন্যবাদ। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে ব্যাখ্যাটি হাজির করলেন তার সঙ্গে আমি আরো কিছু বিষয় যুক্ত করতে চাই। যেমন ধরুন, হিজবুত তাহরিরের প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন। এটি বেসিক্যালি ইম্পোর্টেড একটা প্যাকেজ। বাংলাদেশে এটি আমদানি হয়েছে ব্রিটেন থেকে, এবং ব্রিটেনে আমাদের বিশ্ববিদ্যালয়ের সহকর্মী প্রফেসর মাওলা তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় ইনডক্ট্রিনেটেড হন এবং পরবর্তীতে ফিরে এসে তার নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের আরেক সহকর্মী, আমাদের যে ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা ইউনিভার্সিটি, তার সেখানে শিক্ষকতা করতেন জনাব মহিউদ্দিন। তিনি তার সেকেন্ড ইন কমান্ড বা 2IC ছিলেন। এবং এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে এটি সক্রিয় এবং এখনো যথেষ্ট পরিমাণে সক্রিয় বলা যেতে পারে। এর উৎপত্তি জেরুজালেমে, ইসরায়েলে, এবং পরবর্তীতে সারা পৃথিবীতে এটি তার প্রভাব বিস্তার করেছে। এবং মধ্যপ্রাচ্যে এখওয়ানুল মুসলিমুন অর্থাৎ ইসলামিক ব্রাদারহুড যে মুভমেন্টটি ব্রিটেন মিশর থেকে উৎসরিত হয়েছিল, এটি পরবর্তীতে জর্ডান, সিরিয়া হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, এবং মিডল ইস্টের প্রায় সবগুলো আরব এবং মুসলিম অধ্যুষিত দেশে তার চ্যাপ্টার আছে। এরই ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ায় জামাতে ইসলামী মুভমেন্ট। আপনার জামাতে ইসলামী আফগানিস্তান, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী হিন্দ, জামাতে ইসলামী বাংলাদেশ, এরকমের চ্যাপ্টারাইজেশন আমরা লক্ষ্য করেছি। আর ফান্ডামেন্টালিজম যে কনসেপ্টটা, এটা বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটি থেকে উৎসরিত। পরবর্তীতে এই কোটিংটা ইসলাম বা আপনার জুডায়ো খ্রিস্টান এবং ইসলামিক যে ফেইথ, সেমেটিক রিলিজিয়নস, এই সবগুলোর মধ্যেই এর অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি। এখন এই ধরনের বিষয়গুলো এই 21st সেঞ্চুরিতে হঠাৎ করে আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কেন, সে বিষয়টা আমাদের একটু খতিয়ে দেখতে হবে। জঙ্গিবাদ বা টেরোরিজম, এইটি তো আমরা জানি যে মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়ালো যখন 9/11টি ঘটলো। এরপর থেকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তারা জেহাদ ঘোষণা করলেন, ওয়ার এগেনস্ট টেরর, অর্থাৎ আইদার ইউ আর উইথ মি অর এগেনস্ট মি, মাঝামাঝি কোনো স্পেস থাকবে না। অর্থাৎ আপনার মার্শাল টিটো, তারপর জওহরলাল নেহেরু, সুকর্ণ, তারা যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা মধ্যবর্তী স্পেস গড়ে তুলেছিলেন, তার মর্মমূলে এই ধারণা কুঠারাঘাত করেছে। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে রিড্রয়িং অফ দ্য ম্যাপ অফ দ্য গ্লোব, অর্থাৎ দেশের মানচিত্রে বড় রকমের গুণগত পরিবর্তন আনয়নের যে প্রচেষ্টাটি, তার অংশ হিসেবে
আমরা যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারটা আবির্ভাব দেখলাম কোট অ্যান্ড কোট এই কোভিড-19 মধ্য দিয়ে সারা পৃথিবীর আপনার ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে আসবার ক্ষেত্রে এটি একটি ভূমিকা পালন করেছে, অর্থাৎ ফিল্ড বিল্ডিং এর কাজটি করেছে। বিশ্ব মানচিত্রে ব্যাপক পরিবর্তন আমরা দুটি এপিসোডের মধ্যে লক্ষ্য করেছি। প্রথম বিশ্বযুদ্ধ, তার অবসান ঘটেছিল আপনার ভ্যাকসাইতে, এটি ট্রেনের কামরা ভ্যাকসাই চুক্তির মাধ্যমে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা কনফারেন্সের মধ্য দিয়ে একটা রিজনেবল পরিসমাপ্তি ঘটে এবং আমরা পৃথিবীটি দুটি প্রভাব বলয়ে ভাগ হয়ে যেতে দেখি, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। এবং এই অ্যারেঞ্জমেন্টের আবার অবসান ঘটে 90-র গ্লোরিয়াস রেভলিউশনের মধ্য দিয়ে। পূর্ব ইউরোপের পতন, প্যারিস্ট্রয়কা, গ্লাসনস্ট, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে অবহিত। এবং এখন যে 2025-এর পরে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থা আমরা হয়তো সম্মুখীন হব। প্রচুর দেশ হারিয়ে যাবে, নতুন নতুন অনেক দেশ জন্ম লাভ করবে এবং এই প্রক্রিয়ায় ক্যাটালিটিক রোল প্লে করবার জন্য যেই মাল মশলা অর্থাৎ ভিজে বারুদ, সেটা শুকনো হয়ে তার অস্তিত্ব জানান দেবে মূলত যে সময়টা তার অতি সন্নিকটে আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি। কোভিড-19 প্রায় প্রশমিত এবং ভিন্ন ভিন্ন বায়োলজিক্যাল ওয়েপন যেমন মাঙ্কি পক্সের মতো উপসর্গ আবির্ভূত হচ্ছে এবং আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলুন, তারপরে আপনার ট্রাভেল ইন্ডাস্ট্রি বলুন, সে এটা সমুদ্রগামী জাহাজ থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত সকল সেক্টরে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে এসছে এই ঘটনাগুলো। এবং আমাদের ডলারের যে আধিপত্য যেটি কায়েম হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট এবং ওয়ার টাইম যে প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটেনের উইনস্টন চার্চিল, তাদের যে সমঝোতার মধ্য দিয়ে পাউন্ড স্টার্লিং এর জায়গায় স্পেস করে নেয় মার্কিন ডলার এবং যেই সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না, সেই সাম্রাজ্যের যখন অবসান ঘটে তখন থেকে আমরা কিন্তু আধিপত্যটা লক্ষ্য করি এবং এই ডলারের ডমিনেন্স এখন ইউক্রেন এই ক্রাইসিসের কারণে সংকটের সম্মুখীন। আপনার চাইনিজ ইউয়ান, রাশিয়ান রুবল থেকে শুরু করে অন্য যেই মুদ্রাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাসার্ট করবার চেষ্টা করছে এবং এইরকম একটি সময়ে আপনার আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে যেই কটূক্তি হাজির করা হয়েছে ভারতের দুইজন মানুষ যারা বিজেপির আন্দোলনের সঙ্গে যুক্ত বা এই নতুন যে ভ্যারিয়েন্ট তার পুরোধা হিসেবে ভূমিকা পালন করেছেন, তারা কিন্তু অনেকটা লঙ্কার বানরের মতো ভূমিকা পালন করলেন, অর্থাৎ যেখানে বসছেন সেখানেই আগুন লাগছে এবং সমগ্র আরব এবং মুসলিম উম্মাহ তাতে প্রজ্বলিত হয়েছে এবং তার ইম্প্যাক্ট এসে সেই ঢেউ এসে আমাদের এখানেও আছড়ে পড়েছে এবং এটি আমার ধারণা এখানে থামবে না। এর আপনার যে প্রভাব তা হবে সুদূর প্রসারী। সুতরাং আমাদেরকে এটি বিচ্ছিন্ন জাতীয় একটি ঘটনা কিংবা সাউথ এশিয়ান ফেনোমেনন এইভাবে বিষয়টাকে ভাবলে চলবে না। যেমন ধরুন আপনার সেই সালমান রাশদির যে গ্রন্থটি যেটি নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, প্রচুর হইচই তুলেছিল, এটা শুধুমাত্র সাউথ এশিয়ায় যারা বসবাস করেন তাদের পক্ষেই অনুধাবন করা সম্ভব। বিয়ন্ড হিন্দুকুশ মাউন্টেন অন্য এলাকার যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের পক্ষে ওইভাবে এর অন্তর্নিহিত যে মেসেজ সেটি বোঝা মুশকিল, কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখেছি এটা একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তো এই ধরনের বাবুল একটা পর একটা আসছে, বাস্ট করছে, আবার নতুন বাবুল হাজির হচ্ছে। তো সুতরাং আমাদের গভীর মনোযোগের সঙ্গে অনুধাবন করার চেষ্টা করতে হবে যে শেষ অব্দি আপনার রিড্রয়িং অফ দ্য ম্যাপ বলে যে ফেনোমেনটি সেটি কখন কোথায় উকি ঝুঁকি দিচ্ছে। ধন্যবাদ।